শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরের শুরুতেই মুন্সিগঞ্জের শ্রীনগরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন এবং এদের মধ্যে 5 জন একই পরিবারের, আহত হয়েছেন একজন। বাসের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে এই প্রাণহানি। দুপুর 2:15টার দিকে 16ঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ এবং ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। আহত 7 জনকে হাসপাতালে নেওয়ার পথে 2 জন মারা যায়, আর আরও 2 জনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। নিহতদের মধ্যে 5 জন একই পরিবারের সদস্য। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয় আহতদের, আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। লোহজঙ্গের কনকশা থেকে বরযাত্রীর বহরের একটা মাইক্রো হায়ার্স গাড়ি, সেটা দুটার ষোলগড় নামক স্থানে এনে আসার পরে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে একেবারে মাইক্রোবাসটা ধুমড়ে মুচড়ে যায়। স্পটে আমরা 6 জনকে মৃত উদ্ধার করি এবং 16ঘর হসপিটালে প্রেরণ করি। এর পরবর্তীতে আরও গুরুতর অবস্থায় বিভিন্ন জনকে অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে পাঠাই। দর্শক, আমরা এ বিষয়ে একটু বাড়তি করে খবর জানবো। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন এই খবরের শুরু থেকেই সাথে ছিলেন, খবর সংগ্রহ করছেন, আমার সাথে যোগ দিয়েছেন। তুহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, পুলিশ কি হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানিয়েছে কিনা কিংবা জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। আর এছাড়া একটি প্রশ্ন, যেটি যারা নিহত রয়েছেন তাদের পরিবারের সদস্যরা নিশ্চয়ই সেখানে এসে ভিড় জমিয়েছেন, তারা কি বলছেন একটু জানাবেন আমাদের। হিসেবে পাওয়া গেছে, কিন্তু তারা একই পরিবারের 5 জন ছিলেন। সেই 5 জনের পরিচয় আমরা নিশ্চিত হতে পেরেছি এবং সেই 5 জনের ছাড়াও আরও যে 3 জন মারা গেছেন তারাও তাদের আশেপাশের বাড়িতেই তারা ছিলেন। এবং তারা যেটা বলছেন যে দুপুরে বরযাত্রীবাহী 2টি গাড়ি ছিল, বরের গাড়িটি পেছনে থাকার কারণে সেই গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়নি এবং বরের সহযোগী যারা ছিল প্রথম গাড়িতে সেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছেন। এবং আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে যেটা জানতে পেরেছি যে সড়কে বিশৃঙ্খলার কারণে বেপরোয়াভাবে আসছিল যেই স্বাধীন পরিবহনের বাসটি, সেই বেপরোয়া বাসটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং মাইক্রোবাসের চালক অনেক চেষ্টা করেও গাড়িটিকে রাস্তার একপাশে আইল্যান্ডের উপরে তুলে দিয়েছিল, তারপরেও কিন্তু সেই শেষ রক্ষা হয়নি। তেমন তারা বলছেন যে আজকে দুপুর 2টার পরপরই সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল, কিন্তু সেই আনুষ্ঠানিকতা আর হয়নি এবং তার আগে এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং স্বজনরা যেটা বলছেন যে এখানে 8 জনের ভিতরে 2 জন শিশু, একটা মেয়ে শিশু, একটা ছেলে শিশু এবং বাকি 6 জনের ভিতরে 1 জন নারী এবং 5 জন পুরুষ, এর ভিতরে 1 জন বৃদ্ধ আছেন। এবং মাইক্রোবাসের চালক, তার নাম বিল্লাল, অনু, রেনু এবং আরেকজন মাজেদা ইত্যাদি, এরকম একই পরিবারের 6 থেকে এই 8 জন এখানে লাগানো ছিল। এবং তারা যেটা আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে এই সড়কটি যখন সংস্কারের কাজ এখনো চলছে, সেই সংস্কার অবস্থায় কিন্তু বেপরোয়া গতিতে কখন কোন লেন চালু আছে, কখন কোন লেন বন্ধ, এই ধরনের কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা নিজেরাও পাইনি। আমরা নিজেরাও এখানে আসছিলাম, অনেকবারই দুর্ঘটনার কবলিত হতেও বেঁচে গিয়েছি, এরকম মনে হয়েছে আমাদের কাছে। এতই বেপরোয়া এই চালকরা এখানে বাস চালায়। তাই এটি শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন এই এলাকার মানুষ। বৃষ্টি, তুহিন, আমরা আপনার মাধ্যমে সেখানকার চিত্র দেখছিলাম। আমাদের সহকর্মী শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আব্দুল্লাহ তুহিন যোগ দিয়েছিলেন এবং এবারে ঢাকা মেডিকেলে যেতে চাচ্ছি। সহকর্মী নাজমুল হোসেন সেখানে আছেন, তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। নাজমুল, ঢাকা মেডিকেলে তো আহতদের আনা হচ্ছে, তারা কি সেখানে তাদেরকে আনা হয়েছে কিনা, পৌঁছেছে কিনা? এছাড়া যারা নিহত রয়েছে, নিহতদের কোনো মরদেহ ঢাকা মেডিকেলে আনা হয়েছে কিনা, এই বিষয়ে একটু জানাবেন।
বৃষ্টি আহতদের মধ্যে দুজনকে আনা হয়েছিল। একজনকে 4:30টার দিকে আনা হয়, জাহাঙ্গীর আলম। তার অবস্থা খুবই গুরুতর এবং তিনি মাথায় প্রচণ্ডভাবে আঘাত পেয়েছেন। তাকে সিটি স্ক্যান করানোর পর তার আত্মীয় স্বজনরা তাকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তাকে নিয়ে গিয়েছেন, কারণ ঢাকা মেডিকেলে যে 32টি সিট রয়েছে সেখানে কোনো সিট ফাঁকা নেই। সে কারণে খুব জটিল অবস্থা এবং চিকিৎসকরা বলেছেন যে তার যে অবস্থা, তিনি অনেকটা কোমায় চলে গিয়েছেন। সেই অবস্থায় এখন আসলে খুব উন্নত চিকিৎসার জন্যই কিন্তু তাকে বেসরকারি হাসপাতালে স্বজনেরা নিয়ে গিয়েছেন। আর ঠিক 5:10 আগে রুনা আক্তার নামে একজন রোগীকে আনা হয়েছিল। তিনি মিডফোর্ডে ছিলেন, সেখান থেকে তার স্বজনেরা এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তো রুনা আক্তারের ছোট ভাই তিনি আমাদেরকে গণমাধ্যমের কাছে তিনি যে অভিযোগ করেছেন যে মিডফোর্ডে নিয়ে যাওয়ার পর সেভাবে শুক্রবার দিন কোনো চিকিৎসক ছিলেন না এবং চিকিৎসায় সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। সে কারণে তারা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা নিয়ে আসেন, কিন্তু পথের মধ্যেই মারা গিয়েছেন এমনটা তারা বলছেন। যে এখানে আনার পর ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুজন আহত ছাড়া ঢাকা মেডিকেলে অন্য কোনো আহতরা এখন পর্যন্ত আসেননি। তবে জাহাঙ্গীর আলম যিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তিনি আসলে তার শ্বাস প্রশ্বাস তিনি নিচ্ছেন, কিন্তু কোনো রকম তার স্বজনেরা তাকে ডাকলেও সেরকম কোনো সাড়া দিচ্ছেন না। তাকে এই হাসপাতালে আনার পর ঘণ্টাখানিক পরে যখন তাকে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে, তখন তার সহধর্মিণী তিনি আম্বিয়া খাতুন তিনি এসেছেন এবং তিনি বিলাপ করছিলেন, কারণ জাহাঙ্গীর আলমের 3টি মেয়ে রয়েছে, শিশুকন্যা রয়েছে। সেই কন্যাদের ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন এবং তিনি বিলাপ করছিলেন যে এই আজকে যে কামরাঙ্গীচরে, সেই কামরাঙ্গীচরের যে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে তিনি আসছিলেন এবং সেই যাত্রা যে তার শেষ যাত্রা হবে এখন, কিংবা তিনি বেঁচে থাকবেন কিনা, অনেক বিষয়ে কিন্তু বিলাপ করছিলেন আম্বিয়া খাতুন এবং তার 3 শিশুকন্যার জন্য। সব কিছু মিলে এই সড়ক দুর্ঘটনার যে ভয়াবহতা এবং তার যে মর্মান্তিক ঘটনা, সেটি কিন্তু সকলকে নাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেসব রুগীরা এবং তাদের সঙ্গে স্বজনরা এসেছেন, তারাও কিন্তু খুবই দুঃখিত এবং তারা কিন্তু মর্মাহত। স্বাভাবিকভাবে এত মর্মান্তিক একটি দুর্ঘটনা যা বলার বাহিরে। অনেক ধন্যবাদ নাজমুল, আপনার মাধ্যমে আমরা সেখানকার চিত্র জানছিলাম। সিগন্যাল ভুলের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, এমনটি জানিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গত রাতে 29 পাতার তদন্ত প্রতিবেদন জমা দেয় 5 সদস্যের কমিটি। তাতে উল্লেখ করা হয়েছে দুর্ঘটনার সময় ব্রড গ্রেজ এবং মিটার গ্রেজের মাঝে যুক্ত থাকার বদলে ছিল ফাঁকা, এতে করে দুর্ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয়েছে, যা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মেয়ের গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল করছিল এক বখাটে, তারই প্রতিবাদ করায় মারধর আর লাঠিতে প্রাণ গেল বাবার। সকালে যশোরের উপশহরে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় প্রায় 3 মাস আগে গোসলের ভিডিও গোপনে ধারণ করে হোসেন মিয়া নামের এক বখাটে, আর তাদের নিয়মিতই ব্ল্যাকমেইল করত সে। সকালে মেয়েটির বাবা প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারে, মারধর করে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। পরে অভিযান চালিয়ে বখাটে হোসেনকে আটক করেছে পুলিশ। একটি ছেলে উঠতি বয়সী, সে একটা মুরব্বীর 55 বছর বয়স, তাকে লাথি মেরে এখন জায়গায় ডেট। মেয়েটার তো বিয়ে দিয়েছে 1.5 বছর, বুঝছেন? এখন ও স্বামী ওরে দেখিনি, ও ওরে দেখিনি। ওই স্বামী আসতেছে 15 দিন পরে, উঠাই দেবে। সেই একটা সাজগোজ হচ্ছে, তার মধ্যে ওই ছেলেটা ওরে পিরায় আছে, ডিস্টার্ব করে। কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের একদিন পর আয়েশা নামে এক ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুতুবদিয়া লঞ্চঘাট সংলগ্ন বিসমিল্লাহ সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায় গতকাল মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়, পরে আর বাড়ি ফেরেনি আয়েশা। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। সকাল 8টায় মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাওয়ার পর ওখান থেকে আসে নাই। আসার পর আমরা অনেক পূজা করছি, খুঁজে না পাইয়া আজকে সকালে লাশটা পাইছি। আমি সুষ্ঠু বিচার চাই, এই মামলার আসামি যত সম্ভব তাড়াতাড়ি গ্রেফতার করা চাই।
গোলাপি বলে দিবারাত্রির টেস্ট, ঘণ্টা বাজিয়ে বিশ্ব ক্রিকেটের এই নতুন ইতিহাসের সূচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা ইডেন গার্ডেনে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সহ সচিন টেন্ডুলকারও। পরিচয় পর্বে মুশফিকুর রহিমের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ম্যাচের এই আয়োজনে আকর্ষণের কেন্দ্রে ছিলেন বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে খেলা দুর্জয়, আকরাম, সুমন, রফিকরা। এ সময় মাঠে গোলাপি বল এবং কয়েন তুলে দেওয়া হয় ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালের কাছে। তারপরে শুরু হয় ঐতিহাসিক টেস্ট ম্যাচটি। কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাত্র 106 রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস এবং জবাবে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ 1 উইকেটে 33 রান। এর আগে শুরুতেই ব্যাট করতে নেমে ম্যাচের 7ম ওভারে মাত্র 4 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। দলীয় 17 রানের খাতা খোলার আগেই কাটা পড়েন অধিনায়ক মুমিনুল হক আর মোহাম্মদ মিথুন। ডাক মেরেছেন মুশফিকুর রহিমও। ওপেনার সাদমান ইসলাম লড়াই চালিয়ে চেষ্টা করেও আউট হন নিজস্ব 29 রানে। আর ইনফর্ম লিটন দাসের সাথে মাহমুদুল্লাহর লড়াইয়ের আভাস দিলেও সফল হতে পারেননি। 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে ভারত। সপ্তম কংগ্রেসের পর যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন প্রস্তুতি দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল সকল ক্ষেত্রে কমিটিতে পদের ক্ষেত্রে বয়সসীমা মানা হবে। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের জন্য আগ্রহীদের মাঝ থেকে নাম আহ্বান করা হবে। যদি যুবলীগ শেখ ফজলুল হক মনির এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির উত্তরাধিকারকে কাউকে এখানে চায় পরবর্তী নেতা হিসাবে, সেটা অবশ্যই যুবলীগের অধিকার আছে। ওমর ফারুক চৌধুরী, ইসমাইল চৌধুরী সম্রাটের মতো নেতাদের যারা প্রশ্রয় দিয়েছেন তারাও সম অপরাধী। বিষয়টি মাথায় রেখেই নির্ধারিত হতে যাচ্ছে যুবলীগের নেতৃত্ব। শুধু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নন, মূল কমিটিতে স্থান পাবেন স্বচ্ছ ইমেজের সাংগঠনিক যোগ্যতা সম্পন্নরা। বিতর্কিতদের এড়াতে সম্মেলন ছাড়াই ঘোষণা হবে মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্ব। এছাড়া এবার শুধু বয়সসীমার কারণে যুবলীগের প্রেসিডিয়ামের 26 জন বাদ পড়বেন, থাকতে পারবেন মাত্র 3 সদস্য। সব কিছুর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, যাতে কোনোভাবেই যেন সংগঠন বিরোধী কোনো মতলববাদ যেন এই যুবলীগে ঢুকতে না পারে। ঢাকা মহানগর যুবলীগ উত্তর এবং দক্ষিণের কাউন্সিল বেঁধে রেখে কেন্দ্রীয় কাউন্সিল হচ্ছে, এটি আমি আমার ব্যক্তিগত মতামত বলবো এটি সঠিক হয়নি। যুবলীগেরও উত্তর দক্ষিণের কমিটি একই দিন ঘোষণা করে দেওয়া উচিত। অন্যায় হয়তো বা করেছে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনের আশ্রয়ে তাদের নিয়ে আসা হয়েছে। সুতরাং এরপরে তো আমাদের মধ্যে, যুবলীগের মধ্যে আমরা মনে করি না কোনো রকম ইমেজ সংকট আছে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ গণ আন্দোলন সৃষ্টি করা হবে, আর সেই আন্দোলনেই মুক্তি পাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, চেয়ারপারসন মুক্ত না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে। আমরা সমস্ত দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ আমরা এমন এক গণ আন্দোলন সৃষ্টি করব যে গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন ও গণতন্ত্র মুক্তি পাবে। তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা গুলি বন্দুকের ভয় করে না। ওরা দেশনেত্রীর মুক্তির জন্য আজকে রাস্তায় নেমেছে। এই নাম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না দেশনেত্রীর মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি নিশ্চিত হয়। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত 26 জনকে স্থায়ী বহিষ্কারের পরে এখনই একাডেমিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে তারা জানিয়েছেন 3 দফার মধ্যে আরও বাকি 2 দফা পূরণ হলেই একাডেমিক কার্যক্রমে তারা ফিরবেন। আর এই অবস্থায় ছাত্র কল্যাণ পরিচালক জানিয়েছেন, সোহরাওয়ার্দী, তিতুমির এবং আহসানুল্লাহ সহ বিভিন্ন হলে র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ করা ছিল যে বহিষ্কার করা,
ওরা করছে, এখন আদালতে বাকি যে প্রক্রিয়া আছে আমরা চাই যে ওটা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হোক। 3 দফা দাবি পুরোটার উপর নির্ভর করে, যদি মানে পুরোপুরি এটা মানি না তারপরে হচ্ছে আমরা একাডেমিক কাজে ফিরে যাবো। তদন্ত কমিটি কিন্তু আপনার 29 বার তারা বসেছে, এগুলো তো দৃশ্যমান হচ্ছে না। যেমন এতদিনের পরিশ্রমের দৃশ্যমান ফলটা কিন্তু আমরা গতকালকে দেখতে পেলাম। এই জন্য আমি বলবো যে আমাদের উপর আস্থা রাখার জন্য। শ্রমিক নেতাদের নির্দেশে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং রাজশাহী থেকে বেশিরভাগ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে যাত্রীরা ভিড় জমিয়েছেন, তবে খুলনা কুষ্টিয়া রুটে এখনো বাস বন্ধ। সকালে স্বাভাবিক থাকলেও শ্রমিকদের একাংশের বাধার কারণে রাজশাহী থেকে বগুড়া ও সিরাজগঞ্জে বাস চলাচল সীমিত রয়েছে। স্বাভাবিক, সকাল থেকে আপনার গাইবান্ধা গাড়ি গেছে, রংপুর গেছে, সিরাজগঞ্জ গেছে, পাবনা গেছে, সব রুটে গাড়ি যাচ্ছে। আমাদের জন্য মানে এটা সন্তোষজনক বিষয় যে আমরা এখন যাতায়াত করতে পারবো। কোনো পক্ষকে ছোট করার জন্য আইনগুলো করা হয়নি, মূলত যে অপরাধ করবে সে শাস্তি পাবে। বর্তমান যে আইনটা হয়েছে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এই আইনটার বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ, সহিংসতা আর অচলাবস্থার পরে ধীরে ধীরে ইন্টারনেট সেবা সচল হচ্ছে। দেশটির রেভলিউশনারি গার্ড জানিয়েছে দুদিনের মধ্যে অন্য সুযোগ সুবিধাও ফের চালু হবে। জ্বালানির মূল্য বৃদ্ধির ঘোষণার জেরে 5 দিন আগে ইরানের শতাধিক শহরে বিক্ষোভ শুরু হয়। এরপরে নিরাপত্তা বাহিনীর এলোপাতারি গুলি এবং স্নাইপার হামলায়ও কমপক্ষে 106 জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলেও দাবি করেছে জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানের সাথে যোগাযোগ বজায় রাখলেও পরমাণু সম্পর্কে নতুন কোনো তথ্য দেশটি দিচ্ছে না, ফলে সংকট অমীমাংসিতই থেকে যাচ্ছে। এ সপ্তাহে তেহরানের সাথে আরেকটি বৈঠক হওয়ার কথা। দ্রুত সমস্যার সমাধান চাইলে ইরানের আমাদের সাথে কাজ করার বিকল্প নেই। ইরাকে দুর্নীতি বিরোধী আন্দোলনে হওয়া সহিংসতায় নতুনভাবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 বিক্ষোভকারী। বৃহস্পতিবারের সংঘাতে আরও 80 জন গুরুতর আহত হয়েছে। রাজধানী বাগদাদের স্পর্শকাতর গ্রিন জোনে অবস্থান নেন বিক্ষুব্ধ ইরাকিরা এবং সেখানেই সব সরকারি ভবন, বিভিন্ন দেশের দূতাবাসও রয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছড়ে নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি সহ দুর্নীতিবাজ নেতাদের পদত্যাগের দাবিতে গেল অক্টোবর থেকেই আন্দোলন চলছে ইরাকে। দুর্নীতি মামলায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘুষ, প্রতারণা এবং আস্থাভঙ্গের 3 মামলায় তাকে অভিযুক্ত করেছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন রাজনৈতিক সুবিধার বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে $280,000 উপহার নিয়েছেন নেতানিয়াহু। টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান থেকে নিয়েছেন ঘুষ, সেই সাথে নিজের পক্ষে খবর ছাপতে একটি পত্রিকার প্রকাশককে দিয়েছেন উপঢৌকন। তবে সব অভিযোগ নাকচ করে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় মোট 24টি ক্যাটাগরিতে, কিন্তু এই পুরস্কারের জন্য আবেদন করতে পারেন কেবলমাত্র প্রযোজক। স্বতন্ত্রভাবে নির্দিষ্ট ক্যাটাগরিতে কেউ আবেদন করতে পারবেন না বলা হয়েছে নীতিমালায়। প্রযোজকরা বলছেন নীতিমালা পরিবর্তন করে আলাদা করে আবেদনের সুযোগ থাকলে আপত্তি করবে না সমিতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিষয়টি একটি বিধিবিধান দ্বারা নির্দিষ্ট করা আছে। আবেদনকারীর অধিকারী হচ্ছে প্রযোজক অথবা তার পক্ষ থেকে কোনো একজন প্রস্তাবক, ওনার কাছে চলচ্চিত্র সংরক্ষিত থাকে। উনি যদি ইচ্ছা করে জমা দিতে পারে, না করলে টেকনিশিয়ান বা শিল্পীরা পারে না। তবে শিল্পী বা টেকনিশিয়ান ওই প্রডিউসারকে রিকোয়েস্ট করতে পারে, ভাই ছবিটা ভালো কাজ করছে, আমি হয়তো পাইতে পারি, এটা আপনি জমা দেন। সরকার যদি বিবেচনা করে তাহলে সেটা হইতে পারে। আমার মনে হয় যে সেটা হলে কোনো প্রযোজকেরও আসলে কোনো এখানে কোনো আপত্তি থাকার কথা না। যারা কাজ করেন তারা যদি কেউ অ্যাওয়ার্ড পান একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে, তাহলে তো নামটা তো প্রডিউসারেরও আসবে যে অমুক প্রডিউসার ছবিটা। নিয়ম হলে আমাদেরও, আমরা বলছি যে প্রডিউসারদের পক্ষ থেকে যে আমাদেরও কোনো আপত্তি নেই। লন্ডন টাওয়ার ব্রিজে দেখা মিলল মিস ওয়ার্ল্ড 2019 প্রতিযোগীদের। 14 ডিসেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে বিশ্বের 120টি দেশ। গেল 2 বছর এই আয়োজন চীনে হলেও সুন্দরী প্রতিযোগিতার শুরু যুক্তরাজ্যে, তাই এবছর সে দেশটিকেই বেছে নিয়েছেন আয়োজকরা। ব্রিটেন ফেস্টিভ্যালের অংশ হিসেবে 1951 সালে যাত্রা শুরু করে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, আর এবছর 69তম আসর বসছে এক্সেল লন্ডনে।
নিলামে রেকর্ড 12,60,000 বিক্রি হলো একটি মার্ভেল কমিক্স। 1939 সালের কমিকটিতে রয়েছে হিউম্যান টর্চ, সাবমেরিনান, এঞ্জেল এবং মাস্কট রাইডার। ডালাস ভিত্তিক হেরিটেজ অকশনস জানিয়েছে পেনসিলভানিয়ার একটি খবরের কাগজের দোকানে পাওয়া গেছে 80 বছরের পুরনো কমিক্সটি। 1962 সালে প্রকাশিত মার্ভেলের প্রথম স্পাইডারম্যান কমিক 2011 সালে বিক্রি হয় $11 লাখ। আচারের বয়াম হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার মতো ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছে তার স্বামী। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানিয়েছে রাতভর ওই নারীকে একটি ঘরে আটকে রাখেন স্বামী মশিদুল ইসলাম। পরদিন বাবার বাড়ির লোকজন খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে। এ নিয়ে মামলা হলে পুলিশ মশিদুল ইসলামকে গ্রেফতার করেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা দ্রুত আমাদের একটা টিম নিয়ে আমরা সেখানে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যাওয়ার পরে দেখি যে ভিক্টিমের ফ্যামিলিও সেখানে উপস্থিত হয়েছে। তারপর আমরা মানে ওই প্রাইম অ্যাকিউজড যে তার হাজব্যান্ড সে পালানোর চেষ্টা করে, তাকে আমরা সেখানে অ্যারেস্ট করি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বরাদ্দ বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করছে সাধারণ মানুষ। জবাবদিহিতার আওতায় এসেছে স্থানীয় প্রশাসন। নতুন এই উদ্যোগের ফলে নিশ্চিত হয়েছে অর্থের সদ্ব্যবহার। সরকারি ভাতা ব্যবস্থাপনায় এমন সাফল্য এসেছে উত্তরের জেলা জয়পুরহাটে। ফোকাস গ্রুপ ডিসকাশনে মতামত দেন নানা শ্রেণী পেশার মানুষ, কিশোর কিশোরীরা এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন জনপ্রতিনিধিরা। পুরুষ দলে করি আর একটা নারী দলে, 4 ক্যাটাগরিতে আমরা এটা করে থাকি। সরকারের সঙ্গে যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেগুলো নিয়ে তারা আসলে বার্গেনিং করে, তারা নেগোসিয়েশন করে এবং যাতে তারা পেতে পারে অ্যাপ্রোপ্রিয়েট যে লোক আছে সেইটাই তারা এনশিওর করছে এবং এটা একটা অধিকারের বিষয় এবং তারা অ্যাভেল করতে চায়। বিগত দিনে কি হয়েছে এটা আমি বলবো না, কিন্তু বর্তমানে আমি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই। যত বেশি বেশি সংস্থা তাদেরকে উদ্বুদ্ধ করবে আমার জন্য, তত আমি আমার ইউনিয়ন পরিষদের কাজ করা, তত স্বচ্ছতার ভিতরে আমি কাজ করতে পারবো বলে আমি মনে করি। পরিবহন ধর্মঘটের রেশ কেটে গেছে কাঁচা বাজারে। সরবরাহ বেড়েছে, সবজির দামও স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন শীত জেঁকে বসলে পণ্যের দাম আরও কমবে। ছুটির দিনে মাছ বাজারেও বেচাকেনা বেশ জমজমাট, তবে বাড়তি দরে বিকোচ্ছে ইলিশ। সুখবর নেই চালের বাজারে। রিজনেবলই মনে হইতেছে, আর আশা করি আগামী সপ্তাহের ভিতরেই দাম কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। আগের থেকে অনেক গাড়ি ঢুকছে, তরকারির দাম আগের থেকে একটু কমই বেশি না। আজকে দাম অভাব ছিল, 2 দিন বাজারে কম ছিল, তাই একটু দাম বেশি ছিল। দেশে কোনো আকাল পড়ে না, হাকাল পড়ে নাই, দুর্যোগ হয় নাই, বন্যা হয় নাই, সিডর হয় নাই, দেশে কোনো যুদ্ধ লাগে নাই যে চাল পাওয়া যায় না। পর্যাপ্ত পরিমাণ চাল ধান স্টক করা আছে, কিন্তু মেইলাররা এগুলো বাড়াইতে আসে। রাজধানী পেঁয়াজের বাজারে এখনও স্বস্তি ফিরে আসেনি। গেল রোববার থেকে দর কিছুটা কমতে শুরু করলেও বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘটের অজুহাতে তা আবারও বেড়ে গেছে। কারওয়ান বাজারের পাইকারি মোকামেও সরবরাহ কিছুটা কম। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি করা পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 110 থেকে 150 টাকা পর্যন্ত। পেঁয়াজ যদি পাইতাম দেখা গেছে ভরপুর আমদানি হয়তো দেখা গেছে কম কিনতাম, আমরা কম ব্যস্ত থাকতাম। পেঁয়াজই পাইতেছি না, দেখা গেছে এই যে একটা বা গুজব খবর উঠে লস ফস খেয়ে দেখা গেছে আরো পঙ্গু হয়ে পড়েছি। আজকে একদিন জিজ্ঞেস করলাম 900 টাকা পাল্লা, তো 900 টাকা পাল্লা হইলে আপনি 180 টাকা না 90 টাকা কেজি করে, তা দেখা যায় 200 টাকা নিচে বিক্রি করা যায় না, আইটিসিতে খরচ আছে। অন্যদিকে চট্টগ্রামের পেঁয়াজের বাজার 2 দিন যাবৎ স্থিতিশীল। খাতুনগঞ্জের পাইকারি বাজারে চীন এবং মিশরের পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকা কেজিতে, আর মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 120 টাকায়। খুচরা বাজারেও পড়েছে এর প্রভাব। মিশর আর চায়না যে পরিমাণভাবে মার্কেটে এখন আসতেছে, আশা করি বাজার স্থিতিশীল থাকবে। সকাল হইতে ভাইয়া 2 বস্তা মাল বিক্রি করছি, কোনো বেচা কিনা নাই বললেই চলে। এখানে তো মাসের শেষ তো একটু বেচা কিনা কম, আর বাজার একটু পড়তির দিকে তো কাস্টমার একটু দেখতেছে পড়তে কতটুকু আসে, এর জন্য বেচা কিনা একটু কম। পেঁয়াজ পাতা বাইরে হয়েছে, নতুন পেঁয়াজ বাইরে হয়েছে, তারপর ধনিয়া পাতা বাইরে হয়েছে, এখন পেঁয়াজ না দিলেও চলবে। ওই জন্য কিনে না বিদায় মাল খাচ্ছে না বিদায় বাজার দাম কমে গেছে। আমদানি বাড়াতে বাজারটা কমতেছে, আর এভাবেই থাকবে। আশা করি সামনে হয়তো আমদানি আরো বেশি হলে বাজার আর একটু কমবে। বাজারে যে একটু অস্থিরতা ছিল ওইটা কিন্তু নাই, ওটা কিন্তু কমে গেছে। আমরা 140 টাকা ক্রয় করতেছি, এখন 150 টাকা বিক্রি করতেছি, কিন্তু 150 টাকা বর্তমান খুচরা বাজারে বিক্রয়।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের কাঁটাতার পেরিয়ে মাদক আসা থামছে না কিছুতেই। টেকনাফের কড়া নজরদারি থাকায় আবার এখন নতুন রুট দক্ষিণ পূর্বাঞ্চলের দুর্গম পথ। এর মধ্যে রয়েছে জেলার বিজয়নগর, আখাউড়া এবং কসবা সীমান্ত। গেল 10 মাসে বিজিবির অভিযানে জব্দ হয়েছে প্রায় 1.25 লাখ পিস ইয়াবা সহ 10 কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য। আর তাই মাদক রোধে বাড়তি সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অঞ্চলে চলে যেতে পারে, বাট আমরা সদা সর্বত্র আমরা সজাগ আছি। যখনই কোনো মাদক বা কোনো ইয়াবার তথ্য আমাদের কাছে আসে আমরা অভিযানে যাই। মন্তব্যতে যে 3টি থানা রয়েছে, এই 3টা থানায় আমরা ব্যাপক গোয়েন্দা নজরদারি করছি আমরা, এবং আমরা প্রযুক্তিগতভাবে আমরা মনিটরিং করছি, পর্যবেক্ষণ করছি, এবং এগুলোর প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। মাদক এবং চোরাচালানের যে ঘটনাগুলি আছে, এটা একটাতে টাস্কফোর্সের অভিযান যত বাড়বে এটার প্রাদুর্ভাব তত কমবে। শিবসেনার উদ্ধব ঠাকুরকে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছে কংগ্রেস এনসিপি। বৃহস্পতিবার গভীর রাতে দলটির চেয়ারপারসন শারদ পাওয়ারের বাড়িতে আলোচনায় বসেন শিবসেনা প্রধান উদ্ধব এবং তার ছেলে আদিত্য ঠাকরে। মধ্যরাত পর্যন্ত সেই বৈঠক চলে। ভারতীয় গণমাধ্যম বলছে সব ঠিক থাকলে আগামী রবি কিংবা সোমবার শপথ নিতে পারেন কোয়ালিশন সরকার। ভারতের নাগরিকত্ব সংস্কার বিলের বিরুদ্ধে আসামে মশাল মিছিল করেছে অল ইন্ডিয়া স্টুডেন্ট ইউনিয়ন আসু। বৃহস্পতিবার রাতে গৌহাটিতে এই বিক্ষোভ প্রতিবাদ হয়। আসু জেনারেল সেক্রেটারি জয়তী গগৈ বলেছেন, সাম্প্রদায়িক বিলটি কেবল আসাম নয়, বরং পুরো উত্তর পূর্বাঞ্চলীয় ভারতের জন্য ক্ষতিকর। সংগঠনটির উপদেষ্টা শ্যামলাল ভট্টাচার্যের অভিযোগ, বাংলাদেশিদের অনুপ্রবেশের কারণে ভাগাড়ে পরিণত হয়েছে আসাম। দালাই লামার পরে কে হবেন বুদ্ধদেব পরবর্তী গুরু? আর সেই প্রশ্নেই মুখোমুখি চীন, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সহ আন্তর্জাতিক জোটগুলোর উপরে এই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত বলছে ওয়াশিংটন। বৃহস্পতিবার জাতিসংঘে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত স্যামুয়েল ব্রাউন ব্যাক কথা বলেছেন। 1959 সালে চীন শাসিত তিব্বতে গণ অভ্যুত্থান চেষ্টার সময় দেশ ছাড়েন দালাই লামা, আর এরপর থেকে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। সিরিয়ার ইদলিবে 2 দফা বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 22 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবারের রুশ সিরীয় জোটের হামলায় অনেকেই আহত হয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস জানিয়েছে, কাহু গ্রাম লক্ষ্য করে ভূমিতে আঘাত করতে সক্ষম মিসাইল ছোড়া হয় এবং এতে করেই ক্লাস্টার বা গুচ্ছবোমা ছিল সংগঠনটি এটি বলে অভিযোগ করেছে। তুরস্কে আশ্রিত 200 সিরীয় শরণার্থী নিরাপদ এবং স্বেচ্ছায় ফিরে গেছেন নিজ দেশে। সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। অঞ্চলটিতে বর্তমানে কুর্দি বিরোধী অভিযান চালাচ্ছে তুরস্ক। আশ্রিত 36 লাখ সিরীয় শরণার্থীর একটি অংশকে পুনর্বাসনে গেল অক্টোবরে সিরিয়ার তুর্কি সীমান্তে কুর্দি বিরোধী অভিযান শুরু করে আঙ্কারা। ভূমধ্যসাগর থেকে 24 শিশু সহ 73 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্প্যানিশ সংস্থা প্রোঅ্যাক্টিভা ওপেন আর্মস। গুরুতর আহত এবং অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উদ্ধারের পরে লিবিয়ার একটি বন্দরে নিয়ে যাওয়া হয় এবং উদ্ধারকৃতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ, গুলিবিদ্ধ, জ্বর ও পানি শূন্যতায় ভুগছে। কঙ্গোতে হামের সংক্রমণে চলতি বছর প্রাণ গেছে 5,000 মানুষের। আক্রান্ত আছেন 2.5 লাখ। বর্তমানে বিশ্বে এটি সবচেয়ে ভয়াবহ এবং দ্রুতগতিতে ছড়ানো মহামারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটি জানিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কঙ্গোর সবগুলো প্রদেশেই হাম ছড়িয়ে পড়েছে। 15 মাস ধরে ইবোলার তুলনায় হামে প্রাণহানির সংখ্যা দ্বিগুণ। মৃতদের বেশিরভাগই নবজাতক। 40 লাখ শিশুকে প্রতিষেধক দেওয়া হলেও দেশটির মোট শিশুর অর্ধেকই এখনও তা পায়নি। রোহিঙ্গা সমস্যার সমাধান আন্তর্জাতিকভাবে না হলে যে অন্তর্ঘাতমূলক এবং জঙ্গি কার্যক্রম শুরু হবে তার প্রভাব থেকে চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলো বাদ পড়বে না বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ গবেষক ডক্টর মুনতাসির মামুন। সকালে বাংলা একাডেমিতে 1971-এর গণহত্যা, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। পাকিস্তানের বিচার করতে পারলে মিয়ানমারের সামরিক জান্তা বাংলাদেশের সাথে কখনো এ ধরনের কাজ করতে পারত না। সরকার আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করবে বলেও আশা প্রকাশ করেন। এই রিফিউজি সমস্যা, রোহিঙ্গা সমস্যার যদি আন্তর্জাতিকভাবে সমাধান না হয়, এই অঞ্চলে অতি শীঘ্রই বিভিন্ন অন্তর্ঘাতমূলক জঙ্গি মৌলবাদী কাজ শুরু হবে, যেটি ভারত, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী কোনো দেশ বাদ পড়বে না।
35টি দেশের কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন। সকালে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন শুরু হয়। এবারে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে, অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সম্ভাবনা। বক্তারা বলেছেন, বিশ্বে প্রতি বছর এ কারণে মারা যায় প্রায় 4 কোটি মানুষ, আর তাই সম্মেলনে বিভিন্ন দেশের স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমের সাফল্য, চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হলো প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। হাজার হাজার চবিয়ানদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। নেচে গিয়ে নিজেদের সোনালী অতীতের স্মৃতি রোমন্থন করেন তারা, আবার কেউ কেউ মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে নেন। বিশ্ববিদ্যালয় জীবনের ফেলে আসা সোনালী সেসব দিনের কথা মনে করে আপ্লুত হয়ে পড়েন সবাই। 7 বছর একসঙ্গে ছিলাম, আর এখন 22 বছর পর একসঙ্গে হয়েছি। প্রত্যেকটি ব্যাচ আমরা একত্রিত হয়েছি প্রাণের উচ্ছ্বাসে। চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেই, আমাদের এই ফিলিংসটাই হচ্ছে না। পরিবারের সবাই একসাথে এই জায়গায় আছি, তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ সদস্য। আবার যদি শাটল ট্রেনে গলা ছেড়ে গান গাইতে পারতাম, সেটাই ইচ্ছে হচ্ছে। ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে আরটিভিকে 7 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডেইলি স্টার। সকালে মাওলানা ভাসানী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরটিভি। ব্যাটিংয়ে নেমে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 104 রান সংগ্রহ করে ডেইলি স্টার। জবাব দিতে নেমে নির্ধারিত 6 ওভারে 96 রান করতে সক্ষম হয় আরটিভি। ডেইলি স্টারের অধিনায়ক ফজলুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে আরটিভির শরীয়ত খান। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কলকাকলিতে মুখরিত হতে শুরু করেছে ক্যাম্পাস, পাখি প্রেমীদের ভিড় বাড়ছে। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট নয়। ক্যাম্পাসে একসময় নক্তাহাঁস, পোচাত, গার্গিনী সহ নাম না জানা বহু প্রজাতির পাখির দেখা মিলত। তবে এখন মিলছে বড় সরালি, ছোট সরালি সহ মাত্র 3 থেকে 4 প্রজাতির পাখি। গবেষকরা এতে করে হতাশ। বাইরে থেকেও পাখি আসে, আমাদের দেশেও কিছু পাখি আছে। এখানে আসলে একটা ন্যাচারাল ভিউ, সব মিলে আউটস্ট্যান্ডিং। আগের যে সৌন্দর্যটা ছিল দিন দিন অনেক কমে গেছে, বাট আসে, কিন্তু আগের মতো অতটা আসে না। জলাশয় যেগুলো আছে সেগুলোও নোংরা, এবং জলাশয়ের আশেপাশে যে তারের বেড়া আছে এর ভিতরটাও নোংরা। এই পাখিকে খুব সুন্দর করে ওয়েলকাম করে এবং এটা আমাদের মতো একটা উৎসবের মতো রূপ নেয়। এদের যদি ডিস্টারবেন্সটা কমাতে পারি আবাসস্থলের প্রতি, তাহলে কিন্তু আমার মনে হয় যে যে সকল পাখি আসে এরা এটি বজায় থাকে। আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি তারা যাতে অতিথি পাখির অভয়ারণ্যটাকে কোনোভাবে নষ্ট না করে। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বৈচিত্র্যতা এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যও বটে। আবারও ইন্ডিয়ান আইডল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আনু মালিক। আবারও যৌন হেনস্থার অভিযোগের মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই খ্যাতিমান সঙ্গীত পরিচালক। সম্প্রতি আনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন সঙ্গীত শিল্পী সোনাম মহাপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে #মিটু প্রতিবাদে সামিল হয়ে তিনি জানিয়েছেন আনু মালিক তার সাথে আপত্তিকর আচরণ করেছেন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় 70টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। দুপুরে সালাম এয়ারওয়েজের একটি বিমান মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছায় এবং সেই বিমানের যাত্রীরা বের হয়ে যাওয়ার পরই উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। ধারণা করা হচ্ছে গোয়েন্দা নজরদারির কারণে চোরাই পথে আনা স্বর্ণের বার বাইরে নেওয়ার সুযোগ না পেয়ে টয়লেটে ফেলে রাখা হয়েছিল। সম্পদ বৈষম্য দূর করতে নৈতিক শিক্ষার প্রয়োজন, এতে অর্থের অপচয় কমে আসবে। সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এশিয়ান বায়ো এথিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, অনেক সময় অপ্রয়োজনীয় কাজে সরকারি অর্থ ব্যয় করা হয়, প্রয়োজন নেই এমন উদ্যোগও থাকে, আর এসব প্রকল্পে দুর্নীতির সুযোগ তৈরি হয়। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করা হয়। অনেক সময় শুনি, বিশেষ করে সম্প্রতি শুনেছি নানা ধরনের অপারেশন প্রয়োজন নেয়, সেটাও করা হয়, ইত্যাদি ইত্যাদি। এই সকল দূর করার জন্য আমাদের শুধু আইন দিয়ে হবে না, নৈতিক শিক্ষার প্রয়োজন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল নাসিরুজ্জামান সাইনিয়াবাদ উপস্থিত ছিলেন। সকালে তেজগাঁওয়ের ফাল্কন হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে 28 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সম্মাননা দেওয়া হয়। এ সময় বিমান বাহিনীর প্রধান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে বাগে জান্নাত ও হরিচাঁদ মাঝির বাড়ি উদযাপন কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ সময় বক্তারা পার্থিব মোহে ব্যস্ত না হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান। বলেন, ইসলাম শান্তির ধর্ম, তাই মানব কল্যাণে মুসলমানদের কাজ করা উচিত। নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এবং তার সহযোগীদের বিরুদ্ধে। খুঁটি ও মিটার আনতে খরচের কথা বলে রসিদের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। একই অভিযোগ উঠেছে আশপাশের কয়েকটি চরাঞ্চলেও। আদায়কৃত বাড়তি টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। মিটার ওই 6,000 করে, কিন্তু আমি 5,000 দিয়েছি, কিন্তু 6,000 দাবি, 6,000 না দিলে 200 টাকা নিয়েছে, তারটা যে বাইন্ধে দিয়েছে, আর 5,000 টাকা মিটারের জন্য টেয়া নিছে, টেয়া নিয়ে মিটার দেয় না, 5,000 টাকা নিছে। আমরা তো মনে করেন মুখ খুলতে পারি না তার সামনে, মুখ খুলতে গেলে জানি রে বই কেডা যা সন্ত্রাসের বিরুদ্ধে। সর্বোচ্চ যদি 300-400 মিটারও তো 2 লাখ করে 2,000 করে টাকা উড়াইলে আমি উড়াইছি, কত টাকা হইতে পারে। সুজাইতেছে মিটার আনতে, কিছু গেছে আমরা হুড়ি মুড়ি আনতে নৌকা দিয়ে। তদন্ত চলতেছে আমাদের, তদন্ত সাপেক্ষে আর দুদকেরও অভিযোগ ছিল। তারপরে হচ্ছে আমরা নিজেরাও গণশুনানি করছি, বিভিন্ন গ্রাহকের অভিযোগও সংগ্রহ করতেছি, করে আমরা মামলার ব্যবস্থা করতেছি। লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। ভোররাতে সাগরদী গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রবাসী মোহাম্মদ মনিরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এগিয়ে আসে আশপাশের বাসিন্দারা। 6 জনকে ধরে গণপিটুনি দেয় তারা এবং ঘটনাস্থল থেকে 2টি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত কৃষক ছাড়া কারো কাছ থেকে ধান কেনা হবে না, এমনটা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, ধান নিতে এসে চাষি যেন কোনো হয়রানির শিকার না হয়, সেজন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র কৃষকেরাই দিবে, এখানে কোনো হস্তক্ষেপের কোনো প্রয়োজন নাই। হস্তক্ষেপ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা আমরা সার্কুলার দিয়ে দিয়েছি এবং চিঠিও দিয়ে দিয়েছি। এখানে বরং এনারা নজরদারি রাখবেন যাতে আমাদের কৃষকেরা ধান নিতে গিয়ে কোনো কষ্ট না পায়। বুলবুলের প্রভাবে ঝালকাঠিতে কৃষিতে ক্ষতি হওয়ায় দিশেহারা চাষিরা। রোপা আমনের পাশাপাশি ক্ষতি হয়েছে পানের বরজ এবং শাকসবজিতে। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে সব মিলিয়ে জেলায় 12 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের বরাদ্দ পেলে বিতরণের কথাও বলছে তারা। ধান জমিতে এখন মিশিয়ে হেলাইতেছে, মাটির সাথে মিলিয়ে হেলাইতেছে, বাইঙ্গে ছুটিয়ে কিছু কিছু নাই। আর এক একর জমি 5 ক্ষয়ক্ষতি হয়ে গেছে, গাছপালা পর্যন্ত আমার প্রায় 3 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে পানের। সরকারি কোনো লোকে আজ পর্যন্ত আইয়া দেখে না যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। পরামর্শ প্রদানের জন্য আমি নির্দেশনা প্রদান করেছি এবং তারা মাঠে থেকে কাজ করতেছে, আমার এভাবে অবজারভেশন আছে। ইতিমধ্যে আমরা এই ক্ষয়ক্ষতির প্রতিবেদন ওদের কর্তৃপক্ষ নির্ধারণ করেছি। চূড়ান্ত হিসাব করতে আরও কয়েকদিন সময় লাগবে। চূড়ান্ত হিসাব পাওয়ার পরেই আমরা সরকারের যে বরাদ্দ সেটার ক্ষতিগ্রস্তদের মধ্যে আমরা বিতরণ করার চেষ্টা করব। সুবিশাল লেক আর পাহাড়ের গায়ে আছড়ে পড়া মেঘ ভাবতেই অন্যরকম রোমাঞ্চ। চীনের ইউনান প্রদেশের দালি শহরের ইরহেই লেকের দৃশ্য এমনই। লেকের মধ্যে আছে নানা আকারের দ্বীপ, যা এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত লেকটি উত্তর দক্ষিণে 40 আর পূর্ব পশ্চিমে 8 কিলোমিটার বিস্তৃত। নৌবিহারে যেতে যেতে লেকের চারপাশে মিলবে ছোট বড় পাহাড় টিলার সারি। দেখা যাবে পাহাড়ের গায়ে হেলান দিয়ে থাকা সাদা মেঘের ভেলা। I like this kind of environment, natural, and also the smelling is really good. সবুজ গাছ আর সুন্দর আবহাওয়া সব কিছু ওই মানে ব্রেস করতে খুব লাগে, খুব আরাম লাগে। দ্বীপগুলো অসম্ভব সুন্দর, যেটা হচ্ছে বলা যায় না, অসম্ভব 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 সুন্দর। প্রাকৃতিক যে সৌন্দর্যটা খুবই উপভোগ করেছি। কিছু আইল্যান্ড যেগুলো হচ্ছে সমুদ্র থেকে বিচ্ছিন্ন বাট যথেষ্ট জনবহুল। অ্যাসিড হামলায় আক্রান্ত অনুপমা নামের এক নারীর পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় কিং খান শাহরুখ খান। অনুপমার বিয়েতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অনুপমার সাথে তোলা আগের ছবি এবং বর্তমান বিয়ের ছবি দিয়ে টুইট করেছেন শাহরুখ। শুভেচ্ছা জানিয়েছেন অনুপমার বরকেও।
অ্যাসিড হামলায় অনুপমার মুখের অনেকটা অংশই নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় একটি চোখ। তবুও এই সাহসী নারী থেমে যায়নি। সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তার স্ত্রী মেহের জাসিয়া। শুধু বাকি ছিল আদালতের অনুমতি, সেটিও হয়ে গেল। 21 নভেম্বর অর্জুন এবং মেহেরের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করেছে আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ 20 বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন মেহের। তাদের 2 মেয়ে মাহিকা ও মায়েরাকে মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। প্রেমিক কোরি ট্রানের সাথে বাগদান করলেন অভিনেত্রী ফ্রিদা পিন্টো। 33 বছর বয়সী কোরি পেশায় ফটোগ্রাফার। 2017 সালের অক্টোবরে ফ্রিদা কোরিকে প্রথম একসাথে দেখা যায়। বর্তমানে ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন এই জুটি, সেখানেই বাগদান হয়েছে। ইনস্টাগ্রামে ছবি দিয়ে সুখবরটি ভক্তদের জানিয়েছেন ফ্রিদা নিজেই। এই ছিল আজকের সব খবর। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TVBD। সবাইকে অনেক ধন্যবাদ 1 ঘন্টা আমার সাথে থাকার জন্য।